মহেশপুরে ছিল এক রাজা তারানী। তার আদরের ৭ যুবরাজ এবং তার একমাত্র রাজকন্যা মেহেরুন তাকে নিয়ে রাজার সুখের সংসার ছিল। একদিন সকালে রাজা তার রানীর সাথে কথা বলছিল। মহারানী, আমার রাজকন্যা মেহেরুন কোথায়? তাকে দেখছি না তো। কি বলবো মহারাজ, আপনার রাজকন্যা মেহেরুন আপনার আদর পেয়ে একরকম মাথায় উঠে গিয়েছে। তাকে আমি সহজে শাসন করলে সে আমার শাসন শোনে না। আমিও তাকে সকাল থেকে খোঁজ করছি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। খামোশ! আমার ৭ রাজার ধন আমার রাজকন্যা মেহেরুন। তুমি তাকে রাজমহলে আটকিয়ে রাখতে পারছো না মানে? ঠিক আছে মহারাজ, রাজকন্যা মেহেরুন আজ ফেরত আসলে আমি তাকে বলবো আপনার সাথে যেন সে দেখা করে। আচ্ছা, ঠিক আছে। তুমি ওকে খুঁজে দেখো কোথায় আছে। আর আমার সাথে ওকে দেখা করতে বলো। আমি রাজকন্যার সাথে কথা বলবো। এইদিকে রাজকুমারী মেহেরুন ঘুরতে ঘুরতে তাদের রাজ্যে বহমান অভিশপ্ত এক নদীর কিনারে এসে পৌঁছালো। কে তুমি? কি সুন্দর নদী! আমাদের রাজ্যে এত সুন্দর বহমান নদী, আমার তো ইচ্ছে করছে নদীতে নামতে। আমি এই গ্রামেরই এক বালক। তুমি এখানে কেন এসেছো? এই নদীটা তো ভালো না। কে তুমি বালক? আমাকে নিষেধ করছো এই নদীতে নামতে? তুমি কি জানো আমার পরিচয়? আমি রাজ্যের রাজকুমারী মেহেরুন। এই নদীতে যে নামে সে মহা বিপদে পড়ে। তুমি আমাকে মিথ্যে বলছো। ভালো নদী আবার অভিশপ্ত হয় কিভাবে? আমাদের রাজ্যে কত সুন্দর বহমান নদী, এই নদী কিছুতেই অভিশপ্ত হতে পারে না। দেখতে এসেছো ভালো কথা, কিন্তু এই নদীতে ভুলেও নামবে না। আমার কথা যদি না শোনো তাহলে সেটা তোমার বিষয়। আমি তোমাকে নিষেধ করেছি, এই নদীতে নেমো না। রাজকন্যা মেহেরুন বালকের নিষেধ শোনার পর তার মনের ভিতর একটি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে রাজ্যে ফেরত আসলো এবং সারা রাত ধরে সে চিন্তা করে বের করলো যে এই নদী কিছুতেই অভিশপ্ত হতে পারে না। সে আগামী দিন সকালে সে নদীতে গিয়ে নামবে। তো ভালো নদী আবার অভিশপ্ত হয় কিভাবে? আমাদের রাজ্যে কত সুন্দর বহমান নদী, এই নদী কিছুতেই অভিশপ্ত হতে পারে না। কি ব্যাপার মহারানী? তোমাকে না বললাম রাজকন্যা মেহেরুনকে আমার সাথে দেখা করার জন্য? কি তাকে বলনি আমার সাথে দেখা করতে? কি বলবো মহারাজ, আপনার রাজকন্যা মেহেরুন আপনার আদর পেয়ে একরকম মাথায় উঠে গিয়েছে। তাকে আমি সকাল থেকে খোঁজ করছি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। বাবা, আমি একটু খোঁজ করে দেখি রাজকন্যা কোথায় আছে। সৈনিকরা, তোমরা কি দেখেছো রাজকন্যা কোথায় আছে? জি না হুজুর, আমরা কোথা থেকে দেখবো? রাজকন্যাকে তো আজকে ২ দিন যাবত আমরা দেখছি না। বাবা, রাজকন্যা মেহেরুনকে তো রাজ্যের কোথাও দেখা যাচ্ছে না। কি বলো যুবরাজ? রাজকন্যাকে পাওয়া যাচ্ছে না মানে? খুঁজে দেখো রাজ্যের কোথায় আছে সে। ঠিক আছে বাবা, আমরা ৭ ভাই গিয়ে খোঁজ করে দেখছি রাজকন্যা মেহেরুন রাজ্যের কোথায় আছে। এদিকে ৭ যুবরাজ তাদের বোন রাজকুমারী মেহেরুনকে সারা রাজ্য তন্ন তন্ন করে খোঁজ করে কোথাও তার খোঁজ না পেয়ে মন খারাপ করে তাদের রাজ্যে ফেরত আসলো। বাবা, আমরা তো সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খোঁজ করে আসলাম। রাজকন্যা মেহেরুনকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলো তোমরা? তোমরা আমার রাজকন্যা মেহেরুনকে খুঁজে পাচ্ছ না? তোমরা ৭ যুবরাজ আর আমার একমাত্র রাজকন্যা। আমি এটা মানতে পারি না। তোমরা দ্রুত খোঁজ করে দেখো আমার রাজকন্যা কোথায় আছে। আমি আমার রাজকন্যাকে ছাড়া বাঁচব না। ও আমার আদরের ধন। বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না। আমরা ৭ ভাই আছে। আমাদের বোনকে আমরা যে করে হোক খুঁজে বের করব। রাজা তার রাজকুমারী মেহেরুনকে হারানোর কষ্ট নিয়ে রাতে ঘুমাতে গেলেন এবং সে ঘুমের ভিতর একটি স্বপ্ন দেখলেন। আরে, একটা ছোট গাবি এই নদীতে ভেসে যাচ্ছে। দ্রুত ওই গাবিটাকে তো আমার উঠাতে হবে। এই নাও, তোমাদের জন্য একটা গাভী নিয়ে আসলাম ছোট। এই ছোট গাভীটি নদীতে ভেসে যাচ্ছিল। ওকে আমি নিয়ে আসলাম। আমরা ওকে লালন পালন করে বড় করব। করিম গাভীটিকে লালন পালন শুরু করলো এবং আস্তে আস্তে গাভীটি বড় হয়ে গেল। তারপর একদিন গ্রামের মোড়ল গাভীটি কেনার জন্য করিমের বাসায় এসে উপস্থিত হলো। শোনো মিয়া করিম, আমার যে বড় গাভীটা ছিল সেটা এখন আর কাজে আসতেছে না। তোমার
যে গাভীটা আছে আমার কাছে সেটা বিক্রি করো, আমি সেটা নিতে চাই। না মোড়ল সাহেব, আমার এটা অনেক শখের গাভী। আজকে 10 বছর যাবত আমি এই গাভীটাকে লালন পালন করে বড় করছি। আমি এটা কারো কাছে বিক্রি করব না। তোমারে ভাই আমি একটা ভালো দাম দিব, তুমি আমারে গাভীটা দাও। বললাম তো মোড়ল সাহেব, আমি আমার এই গাভী কারো কাছে বিক্রি করব না। আমার এটা অনেক শখের গাভী। এটা আমি নদীতে ভাসিয়ে যাওয়া অবস্থায় পাইছি। আমি এটা কারো কাছে বিক্রি করব না। আর এই গাভী আমার যতদিন ছিল আমার সংসারে আয় উন্নতি বাড়ছে। আমি গাভী কারো কাছে ছাড়বো না। দেখো রহিম মিয়া, তোমার ভালো ভালোই কইলাম আমার কাছে গাভীটা বিক্রি করো, তুমি বিক্রি করলা না। এই ফল তুমি পাইবা কইলাম। দেখেন মোড়ল সাহেব, আমার কোনো ভয়ভীতি দেখান না। আপনার আমি ভয় পাই না। আপনার যা করার আপনি তা করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু গাভী আমি বিক্রি করব না। ঠিক আছে করিম মিয়া, তুমি যদি গাভী বিক্রি করবা না, তাহলে দেখা যাইব তুমি কেমনে গাভী আমার কাছে বিক্রি না করো। ওস্তাদ, আপনি আমারে কারো কাছে বিক্রি করেন না, আমি আপনার কাছে থাকতে চাই। না রে গাভী, আমি তোরে কারো কাছে বিক্রি করতে দিব না। আমি তোরে অনেক ভালোবাসি, তোর কারণে আমার সংসারে অনেক আয় উন্নতি হয়েছে। আমি তো কারো কাছে তোরে বিক্রি করবো না। ওস্তাদ, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার অনেক ভালোবাসি, আপনি আমারে কারো কাছে বিক্রি করেন না, আমি আপনার কাছে থাকবো। দেখছো এই গাভী আমার কত ভালোবাসে, আর এই গাভীর কারণে আমাদের সংসারে আয় উন্নতি অনেক বেড়ে গেছে। এই গাভী আমরা কারো কাছে বিক্রি করবো না। বাবা কি যে বলো, মোড়ল সাহেব আইছে, গাভীটা নিতে চাইছে, আমাদের অনেক টাকা দিত, তুমি গাভীটা বিক্রি করে দিলেই পারতা। চুপ বেয়াদব, তুই আমার চেয়ে বেশি বুঝোস। এই গাভী আমি বিক্রি করবো না কারো কাছে। আমি তো বেয়াদবি, বেশি টাকা পাইতা গাভীটা বিক্রি করে দিতে পারতা। এখন তো শুনবা না, আমার কিছু টাকা পয়সার দরকার ছিল, তো টাকা পয়সা লাগলে আমি সেটা দিব, কিন্তু গাভী বিক্রির কথা আমার সামনে আর কবি না। দোস্ত, আমার মাথা ঠিক নাই, আমার অনেক টাকার দরকার আছে। বাজান রে কইলাম গাভীটা বিক্রি করে দিতে, কিন্তু সে বিক্রি করে নাই। আমি তো দোস্ত ওই গাভী বিক্রি করে দিব। তোর বাপ আসলে একটা বেয়ারা টাইপের লোক। এই গাভীর মধ্যে যে কি পাইছে কে জানে। কেন গাভীটা বিক্রি করব না, আমার মাথায় ধরে না। সেটাই তো, এই গাভীটার মধ্যে যে লোকটা কি পাইছে বুঝি না। আমি এই গাভী বিক্রি করে দেবো, আজ যাইতেই বিক্রি করে দেবো মোড়লের কাছে। আব্দুল্লাহ তার চিন্তা মতো সে গাভীটি নিয়ে মোড়লের কাছে বিক্রি করে দিল। এই নেন মোড়ল সাহেব, আপনার গাভী দিয়ে গেলাম, দেন আমারে টাকা পয়সা দেন। এই তো বেটা বাপের মতন কাজ করছস, ওর বাপ আমারে গাভী দেয় না, তুই দিয়ে গেছস, তোর অনেক ধন্যবাদ। ওই লয় গাভী লিয়া এখন আমি গঞ্জে যাবো, গাভী এখন আমার। কি ব্যাপার আব্দুল্লাহর মা, আমার গাভী কই? গাভী যে দেখা যাইতেছে না, গাভীটা কি কেউ চুরে লইয়া গেল নাকি? এই গাভী যখন থেকে আমার বাড়িতে আমি নিয়ে আসছি, তারপর থেকে আমাদের আয় উন্নতি কত ভালো হয়েছে, তুমি কি দেখছো? আজকে আমাকে গাভী কে চুরি করে নিয়ে গেল, হায় হায়, আমার কত বড় এক সর্বনাশ করে ফেললো, কে চুরি করলো? তারপর দিন আব্দুল্লাহ তার বাবার গাভীর প্রতি ভালোবাসা দেখে তার মনে খুব অনুশোচনা জাগলো এবং সে গ্রামের মোড়লের কাছে গিয়ে গাভীর টাকা ফেরত দিয়ে গাভীটি ফেরত আনার জন্য গেল। মোড়ল সাহেব, আপনি আমার গাভী দিয়ে হাল চাষ করতে আছেন, ঠিক আছে। কালকে রাতে আমি একটু বেশি খাইয়ে ফেলছিলাম, আমার মাথা ঠিক আছিল না, আর আমার টাকারও খুব দরকার ছিল, কিন্তু আমার বাবার হাই উঠাস আমার ভালো লাগে না। আপনারা আপনারা আমি টাকা দিয়ে দিতেছি, আপনি আমার গাভীটা ফেরত দিয়ে দেন। এই বেটা কি কস, তোর গাভী ফেরত দিব মানে? টাকা দিছি, তোর কোনো গাভী ফেরত দিব না, তুই যা। দেখছেন দেখছেন গাভীটা কেমনে আমার বাজানরে দেখে দৌড়ে যাইতে আছে। ওস্তাদ, ওস্তাদ আমাকে বাঁচান, আপনি কোনোদিন আমার এতে হাল চাষ করার নাই, বাজারে কিছু করার নাই, লোক আমার এতে হাল চাষ করাইছে, আমারে বাজারে লয়ে গেছে, আপনার পোলা আমারে এই মোড়লের কাছে বিক্রি করে দিছে, আপনি আমারে বাঁচান। আমার ভুল হয়ে গেছে গাবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। তুই যে আমাকে এত ভালোবাসে সেটা বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে। চল আমরা তোরে বাড়িতে নিয়ে যাই। বাজান আমার ভুল হয়ে গেছে, গাবিটা নিয়ে চলো আমরা বাড়িতে চলে যাই।
রাজা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে রাতে যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন নিয়ে সে চিন্তা করলো এবং সে বুঝতে পারলো যে তার প্রিয় রাজকন্যা মেহেরুন সে অভিশপ্ত বহমান নদীতে হারিয়ে গেছে। রাজকুমাররা, আমি গত রাতে একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নে আমি বুঝতেই পারছি আমার মেয়ে কোথায় আছে। চলো আমরা দ্রুত সেখানে যাই। কোথায় আছে বাবা? চলেন দ্রুত আমরা সেখানে যাই, আমাদের বোনকে আমরা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি বুঝছি। আমাদের এলাকায় যে নদীটা আছে ওই নদীটা খারাপ একটা নদী। আমার বিশ্বাস আমার মেয়ে ওই নদীতে নামছে এবং সেখানেই সে আছে। আমরা সেই নদীর কাছে যাই। তারপর রাজা রানী এবং 7 যুবরাজকে নিয়ে সে অভিশপ্ত নদীর কিনারায় গিয়ে পৌঁছালো। এই তো সেই নদী। আমার মেয়ে, আমার ধারণা একদম সঠিক। আমি রাতে যে স্বপ্নে দেখছি সে স্বপ্নে ভালোবাসার মানুষকে নিয়ে আমার ধারণা সঠিক। এখানে আমার মেয়ে এই নদীতেই আছে। আমার মন বলতেছে তাই। সাধু বাবা, সাধু বাবা, আপনি বলেন তো আমার মেয়েটা কোথায় আছে? মহারাজা, আপনি সঠিক ধারণা করেছেন। আপনার মেয়ে এই নদীতেই আছে। তাহলে আমি আমার মেয়েকে কীভাবে পাবো? আমাকে একটা সমাধান দেন। সমাধান আপনাকে একটা দেব। আপনি এই এলাকায় এক বৃদ্ধ আছে, তার কাছে যান। সে আপনাকে একটা যে সমাধান দিবে, আপনি সেই সমাধান অনুযায়ী কাজ করেন। আপনার রাজকন্যাকে আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, বৃদ্ধ লোককে আমি কোথায় পাবো? নদীর কাছে আছে, আপনি তাকে সেখানে গেলে খোঁজ করলে পাবেন। এই তো সেই মনে হয় বৃদ্ধ লোক। আমাকে জ্যোতিষ মহাশয় আপনার কথা বলেছে। আপনি জানেন আমার মেয়ে কোথায় আছে? মহারাজা, আপনার মেয়ে এই নদীতে নেমেছিল এবং সেই নদীতেই অদৃশ্য অবস্থায় আছে। আপনি 7টা পদ্ম ফুল আপনার 7 যুবরাজকে দিয়ে এই নদীতে ফেলুন। আপনার মেয়েকে আপনারা খুঁজে পাবেন। জি, তাহলে দ্রুত আমাদের সেই 7টি ফুল দেন। আমরা আমাদের বোনকে এক্ষুনি ফিরে পেতে চাই। 7টি পদ্ম ফুল অভিশপ্ত নদীতে ফেলার সাথে সাথে রাজকুমারী মেহেরুন নদী থেকে ভেসে উঠল। ওই যে দেখেছো আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার কলিজার ধন মেহেরুন। মেহেরুন, মেহেরুন, মেহেরুন। বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এই নদীটি এত বিষাক্ত। আমাকে গ্রামের এক বালক নিষেধ করেছিল পানিতে না নামতে, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি নদীতে নামার সাথে সাথে আমি হারিয়ে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গিয়েছে বাবা, তুমি আমাকে ক্ষমা করো। মা, এটা একটা অভিশপ্ত নদী। তুমি কেন এখানে এসেছো এবং কেন এই নদীতে নেমেছো? আমি আমার কলিজার ধন, আমার রাজ্যের আমার একমাত্র কন্যা। আমি তোমার 7 ভাই, তোমার মা আজকে দুশ্চিন্তায় ছিলাম, তুমি জানো না। তুমি আর জীবনও এই ভুল করো না। আমি এমন ভুল আর কখনো করব না। আর আমি রাজ্যের বাইরে তোমাদের কারো অনুমতি ছাড়া আর যাব না, আমি কথা দিলাম। ঠিক আছে, চলো মা, আমরা আবার আমাদের রাজ্যে ফেরত চলে যাই। তারপর রাজা রানী তাদের 7 যুবরাজ ও তাদের একমাত্র রাজকন্যা মেহেরুনকে নিয়ে তাদের রাজ্যে ফেরত চলে গেল এবং তারা সুখে শান্তিতে তাদের রাজ্যে বসবাস শুরু করলো।